ওয়েটিং ফর গডট বাই স্যামুয়েল বাকেট। ওয়েটিং ফর গডটের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিনেও গডর আগমনের জন্য অপেক্ষা। পরের দিন একই সময়ে নাটকের দ্বিতীয় পর্ব শুরু হয়। এবার ওই গাছটার 4 থেকে 5টা পাতা দেখা যাচ্ছিল। ভ্লাদিমির সেখানে আসে আর গান গাইতে শুরু করে। তবে ইস্ট্রাগন এখনও সেখানে আসেনি। ইস্ট্রাগনের অনুপস্থিতিতে ভ্লাদিমির মনের সুখে এভাবে গান গাচ্ছে দেখে ইস্ট্রাগনের মন খারাপ হয়ে যায়। তারা মূলত একা থাকলেই ভালো থাকে, কিন্তু তারা এটা বোঝাতে চাচ্ছে যে তারা দুজনে একসাথে থাকলে ভালো থাকে। তারা আবারও গডর জন্য অপেক্ষা করতে থাকে। প্রকৃতির মধ্যেই মৃত ব্যক্তিদের আওয়াজ ভ্লাদিমির পেতে থাকে, তাই সে ইস্ট্রাগনের কাছে সাহায্য চায় এই আওয়াজ থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতি থেকে বাঁচতে একে অন্যকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে। এভাবেই তারা সময় কাটাতে থাকে। ইস্ট্রাগন তার দুর্বল স্মৃতিশক্তির কারণে তার অতীত ভুলে গেছে। সে নিজের গুলো চিনতে পারছে না। গতকালের ফাঁস নেওয়ার ঘটনা ভুলে গেছে এবং লাকি ও পোজোয়ের কাহিনী ভুলে গেছে। সে তার জুতা পরার পরে তার পায়ে খুব সুন্দর ফিট হয়, আর গাছে 2-4টা পাতা দেখে তার মনে হয় বসন্ত চলে এসেছে। ভ্লাদিমির দেখে লাকি গতকাল ইস্ট্রাগন এর যেই পায়ে লাথি মেরেছিল সেই জায়গাটা এখনও রক্তাক্ত হয়ে আছে। এরপর তারা এটা ওটা নিয়ে কথা বলতে থাকে। একসময় ভ্লাদিমির লাকিয়ের টুপি খুঁজে পায় এবং পরে তারা কিছুক্ষণ টুপিগুলো নিয়ে খেলে। এরপর ভ্লাদিমির নিজের টুপি ছুঁড়ে ইস্ট্রাগনকে জিজ্ঞাসা করে তাকে এখন কেমন দেখাচ্ছে। এরপর তারা পোজো এবং লাকি সেজে খেলার সিদ্ধান্ত নেয়। ইস্ট্রাগন কিছুটা দূরে যায় এবং হাঁপাতে হাঁপাতে ফেরত আসে। এরপর সে বলে তারা ফিরে আসছে। ভ্লাদিমির মনে করে হয়তো গডও আসছে। তারা ভয় পেয়ে গাছের পেছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে তারা আবারও কোলাকুলি করে নিজেদের সম্পর্ক ঠিক করে নেয়। পঞ্চম পয়েন্ট, দ্বিতীয় দিনও পোজো এবং লাকি এর আগমন। এরপর সেখানে পোজো ও লাকি আসে। এবার পোজো ছিল অন্ধ আর লাকি ছিল বোবা। লাকি এদের দেখে থেমে যায়, তবে পোজো অন্ধ হওয়ায় লাকি কেন থেমেছে তা বুঝতে পারে না। তারা একে অন্যের সাথে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায়। তখন ইস্ট্রাগন ও ভ্লাদিমির পোজোকে সাহায্য করার বিষয়ে ভাবতে থাকে, কিন্তু ভ্লাদিমির ইস্ট্রাগনকে জিজ্ঞাসা করে কতজন মানুষ অপেক্ষা করে সময় কাটাচ্ছে। ইস্ট্রাগন বলে কয়েক বিলিয়ন মানুষ। পোজো তাকে সাহায্য করার বিনিময়ে তাদেরকে 100 ফ্রাঙ্ক দিতে চায়, কিন্তু ইস্ট্রাগন বলে এটা যথেষ্ট নয়। ভ্লাদিমির বলে তাকে তুললেই তারা চলে যাবে, তখন এরা আবারও একা হয়ে যাবে। পোজোকে এবার তারা দুজনে তুলতে চায়, কিন্তু নিজেরাও পড়ে যায়। পোজো তাকে সাহায্য করতে বলে, কিন্তু ভ্লাদিমির তাকে লাথি মারে। পোজো সেখানেই পড়ে থাকে। এদিকে ইস্ট্রাগন ও ভ্লাদিমির উঠে দাঁড়ায়। এরপর তারা পোজোকে টেনে তোলে। পোজো উঠেই সময় জানতে চায়। ইস্ট্রাগনের মতো সেও পূর্বের কিছু মনে রাখতে পারে না। ইস্ট্রাগন লাকিকে কটূক্তি করতে করতে জাগাতে যায়। একসময় সে জাগা পায় এবং ইস্ট্রাগনকে লাথি মারে। এরপর ইস্ট্রাগন নিজের জুতা খুলতে যায় এবং বসে পড়ে। ভ্লাদিমিরের দিকে পোজোকে বলে লাকিকে দিয়ে নাচাতে। তখন পোজোকে বলে লাকি বোবা হয়ে গেছে, কিন্তু কখন থেকে বোবা হয়ে গেছে এ ব্যাপারে জিজ্ঞেস করলে পোজো রেগে যায়। পোজো রেগে গিয়ে বলে সময়ের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, কারণ সময়ের বিষয়ে আমার কোনো ধারণা নেই। পোজো এবার লাকিকে উঠতে সাহায্য করে এবং চলে যায়। সর্বশেষ পয়েন্ট, দ্বিতীয় দিনও গডর খবর নিয়ে ছোট একটা ছেলের আগমন। এরপর গত দিনের ওই ছেলেটা আবারও আসলে গডর কিছু মনে থাকে না। ছেলেটা বলে গডো আজ আসতে পারবেন না, তবে আগামীকাল অবশ্যই আসবেন। ভ্লাদিমির ছেলেটিকে বলে গডো যেন তাদের কথা আর ভুলে না যায়, কারণ তারা গডোর জন্য অপেক্ষা করছে। এরপর ইস্ট্রাগন ও ভ্লাদিমির চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না, কারণ তাদের তো গডোর সাথে দেখা করতেই হবে। তারা আবারও গাছের সাথে ফাঁস নেওয়ার চিন্তাভাবনা করতে থাকে। তাই ইস্ট্রাগন তার বেল্ট খুলে এটা কেমন শক্ত তার পরীক্ষা করতে দুজন ধরে টান দেয়। এতে করে বেল্ট ছিঁড়ে যায়। টানাটানির এক পর্যায়ে ইস্ট্রাগন এর ট্রাউজার খুলে পড়ে গিয়েছিল। ভ্লাদিমির বলে আগামীকাল তারা সত্যি ফাঁস নেবে যদি গডো তাদের বাঁচাতে না আসে। ইস্ট্রাগন ট্রাউজার পরে নেয়। এবার তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও কেউ নিজের জায়গা থেকে নড়ে না, আর এই জায়গাতেই এই ড্রামা শেষ হয়ে যায়। তো মোরাল লিসন, এখানে গডো হচ্ছে ঈশ্বর বা এমন একজন যার আগমনে এই দুইজনের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এমনটাই তারা মনে করে। কিন্তু মানুষকে
তার নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হয়। এখানে জীবনকে অর্থহীন হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে। অন্যের উপর নির্ভরশীল হওয়া বা অন্যের অপেক্ষায় থাকা মানে নিজের জীবনকে অর্থহীন করে তোলা, এমনটাই বোঝানো হয়েছে। তো এবার এই ড্রামাটি অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হবে। তো চলুন প্রশ্নটি শোনা যাক। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 এবং 2019 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দি কজ অফ লেডি ব্রাকনেলস রিজেকশন অফ জ্যাক ওর্দিংস প্রপোজাল টু ম্যারি গোয়েন্ডোলেন? অ্যান্সার বা বাংলাতে উত্তর, লেডি ব্রাকনেলের জ্যাক ওর্দিং এর সঙ্গে তার মেয়ে গোয়েন্ডোলেনের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা অস্কার ওয়াইল্ড 1954 থেকে 1900 এর নাটক দি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট 1995 এর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই প্রত্যাখ্যানের মূল কারণ লেডি ব্রাকনেলের সামাজিক শ্রেণী এবং মর্যাদা নিয়ে কঠোর দৃষ্টিভঙ্গি, যা নাটকের ভিক্টোরিয়ান সমাজের তুচ্ছ মূল্যবোধের অনুসন্ধানে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। জ্যাকের পটভূমি, এভাবে পয়েন্ট তুলে ধরলে অবশ্যই মার্ক বেশি আসবে। লেডি ব্রাকনেল এর গোয়েন্ডোলেনের জন্য জ্যাকের পটভূমি। লেডি ব্রাকনেলের গোয়েন্ডোলেনের জন্য জ্যাককে উপযুক্ত মনে না করার প্রধান কারণ হলো তার অনিশ্চিত বংশধারা। তাদের কথোপকথনের সময় তিনি জ্যাকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তিনি জানতে যে তাকে শিশুকালে ভিক্টোরিয়া স্টেশনে একটি হ্যান্ডব্যাগে পাওয়া গিয়েছিল। লেডি ব্রাকনেল এই প্রকাশের প্রতিক্রিয়ায় আতঙ্কিত হন এবং ঘোষণা করেন, একটি হ্যান্ডব্যাগের জন্ম নেওয়া অথবা অন্ততপক্ষে লালিত হওয়া আমার কাছে পরিবারের জীবনের সাধারণ শিষ্টাচারের প্রতি অবজ্ঞা প্রদর্শন বলে মনে হয়। এটি একটি লাইন যেটা মূল বইয়ের থেকে নেওয়া হয়েছে। এটাকে ট্রান্সলেট করলে মূল বইয়ে এভাবে ছিল, সেটা হচ্ছে, ইউ ক্যান হার্ডলি ইমাজিন দ্যাট আই অ্যান্ড লর্ড ব্র্যাকনেল উড ড্রিম অফ অ্যালোয়িং আওয়ার অনলি ডটার টু ম্যারি ইন্টু এ ক্লক room and from an alliance with a parcel. লাইনটি আবারও বলা হচ্ছে, ইউ ক্যান হার্ডলি ইমাজিন দ্যাট আই অ্যান্ড লর্ড ব্র্যাকনেল উড ড্রিম অফ অ্যালোয়িং আওয়ার অনলি ডটার টু ম্যারি ইন্টু এ ক্লক রুম অ্যান্ড ফ্রম অ্যান অ্যালিয়েন্স উইথ এ পার্সেল। এই ধরনের লাইন দিলে প্রশ্নের মার্ক বেড়ে যাবে। therefore সামাজিক মর্যাদা অ্যান্ড সম্মান। লেডি ব্রাকনেল সামাজিক মর্যাদা এবং সম্মানকে সর্বোচ্চ স্থানে রাখেন। তিনি বিশ্বাস করেন বিয়ে হওয়া উচিত সমান সামাজিক অবস্থানের পরিবারের মধ্যে একটি কৌশলগত জোট। জ্যাকের অজানা বংশপরিচয় মানে তিনি তার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হিসেবে লেডি ব্রাকনেলের কঠোর মানদণ্ড পূরণ করতে পারেন না। সামাজিক অবস্থানের এই মনোযোগ সমাজের তুচ্ছ মূল্যবোধকে প্রতিফলিত করে। এটি প্রমাণিত হয় যখন লেডি ব্রাকনেল জ্যাককে বলেন, আপনি কল্পনাও করতে পারেন না যে আমি এবং লর্ড ব্রাকনেল আমাদের একমাত্র মেয়েকে একটি ক্লোক রুমে খুঁজে পাওয়া মানুষের সাথে বিয়ে দিতে চাইব না। এটিও মূল বইয়ের লাইন থেকে নেওয়া। You can hardly imagine that I and Lord Bracknell would dream of allowing our only daughter to marry into a cloakroom and form an alliance with a parcel. গোয়েন্ডোলেনের মতামত। গোয়েন্ডোলেনের জ্যাকের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও এই পরিস্থিতিতে লেডি ব্রাকনেল এর মতামতের গুরুত্ব অনেক বেশি। গোয়েন্ডোলেন জ্যাককে বিয়ে করতে আগ্রহী কিন্তু তার এই সম্পর্কে রাজি না। লেডি ব্রাকনেল এর অস্বীকৃতি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তার চোখে ভালোবাসা সামাজিক সুনীতি এবং পারিবারিক পটভূমি তুলনায় অনেক গৌণ। লেডি ব্রাকনেলের গোয়েন্ডোলেন এর সঙ্গে বিয়ের প্রস্তাবে জ্যাক ওর্দিংকে প্রত্যাখ্যান করা তার সামাজিক মর্যাদা এবং সম্মানজনক পারিবারিক পটভূমির প্রতি তার আবেশ দ্বারা পরিচালিত। তার এই সিদ্ধান্তটি বাইরের চেহারা এবং বংশধারার উপর এত মূল্য দেওয়ার হাস্যরসাত্মককে তুলে ধরে। তো উপরোক্ত প্রশ্নটি ওয়েটিং ফর গডটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ দি কজ অফ লেডি ব্রাকনেলস রিয়াকশন অফ জ্যাক ওর্দিং প্রপোজাল টু ম্যারি গোয়েন্ডোলেন? এটা 2013 এবং 19 সালে
সালের প্রশ্ন, লেডি ব্র্যাকনেলের গুয়েন্ডোলেনের সঙ্গে বিয়ের প্রস্তাবে জ্যাকোর্ডিংকে প্রত্যাখ্যান করা তার সামাজিক মর্যাদা এবং সম্মানজনক পারিবারিক পটভূমির প্রতি তার আবেশ দ্বারা পরিচালিত। তার এই সিদ্ধান্তটি বাইরের চেহারা এবং বংশধারার উপর এত মূল্য দেওয়ায় হাস্যরসাত্মককে তুলে ধরা হয়েছে।